হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রান্ড টু বি ভিলেন পর্ব সংখ্যা 6। লিখনিতে মিথুবুড়ি। তোর লাশের কসম দোস্ত, খোদার কসম, তোর খুনিকে নিজের হাতে শাস্তি দিব আমি। ইমামা ওয়াসিম। আমাকে কষ্ট দেওয়া মানুষগুলাকে আমি ছাড় দেই না, সেও ছাড় পাবে না। মনে মনে ধীর প্রতিজ্ঞা করে সোজা হলো ইমামা। ভেজা চোখের তারাই ধাউ ধাউ প্রতিশোধের আগুন। যেন আলতো করে কারিবের হাতটা রেখে দিল। শেষবারের মতো আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কারিবের রক্তশূন্য হাতের উপর। ইমামা বুক ভরে নিঃশ্বাস টেনে উঠে দাঁড়ালো। তারপর আর কারোর দিকে না তাকিয়ে দৌড়ে বেরিয়ে গেল। আছড়ে পড়া আতঙ্কের ফর্সা মুখে ফ্যাকাশে রূপ ধারণ করেছে ইতিমধ্যেই। খুনছুটি করে উঠে আসা ভয় বাদামি রঙের মণিযুগল গ্রাস করে অসীম অন্ধকার টেনে ধরেছে নিষ্পৃত অক্ষিপটে। ভীতু শতস্থ হৃদস্পন্দন কাঁপছে চোয়ালের মাংসপেশি। অস্থির চিত্রে পায়চারি করছে লোকটা। ফোনের ওপাশ হতে ভেসে আসছে অবিশ্রাম বন্য হুঙ্কার। আমি তো শুধু ভয় দেখাতে বলেছিলাম। ছেলেটা মারা গেল কি করে? হ্যাঁ, আই উইল কিল ইউ, আই সোয়ার আই উইল ব্রোথ অফ ইউ। কপালের কার্নিশ প্রান্তে সরু পথ তৈরি করে শীতল ঘাম গড়িয়ে পড়ল। লোকটা কাঁপা কাঁপা গলায় কিছু একটা বলার চেষ্টা করলো। তাকে থামিয়ে দিয়ে ধৈর্যচ্যুত কণ্ঠে আবারও ভেসে এলো একই গর্জন। I don't need any fucking explanation. Just tell me what did with him. Just tell me ছেলেটা মারা কেন গেল? আমি চাইনি ওদের ফ্রেন্ডশিপ নষ্ট হোক। আমি শুধু বলেছিলাম ভয় দেখিয়ে ছেলেটার মাথা থেকে সব ভূত দূর করার জন্য। Then what she is crime? Just tell me, damn it. লোকটা আবারও নিজেকে নির্দোষ সাব্যস্ত করার চেষ্টা করলো। ধীরতাপূর্ণ কণ্ঠে বলতে চাইলো, বস সত্যি বলছি, ও শুধু ভয় দেখিয়েছে। আমি সাথে ছিলাম, ট্রাস্ট মি। ছেলেটা খুব সুন্দর করে মেনেও নিয়েছিল, কিন্তু হঠাৎ এমন কাজ করে বসবে তা অকল্পনীয়। এমনটা হলে জানলে আমি সর্বক্ষণ চোখে চোখে রাখতাম। ভাঙচুরের আওয়াজ ভেসে আসলো ওপাশ থেকে। কাঁচ ভাঙার ক্র্যাচ ক্র্যাচ শব্দে কপাল খিচে ক্যান থেকে ফোন সরিয়ে নিল লোকটা। ওপাশ থেকে ধ্বংসাত্মক তাণ্ডব চালাতে থাকা রক্ত পিপাসু চিৎকার করে উঠল, ইটস নট সুইসাইড, ইটস এ মার্ডার, ইউ ফাকিং ইডিয়েট। রক্ত ঝরা ক্রোধে ফুঁসতে থাকা ব্যক্তিটির ঝাঁঝালো কণ্ঠের হুঙ্কার লোকটার পুরো ভ্রু জোড়া কুঁচকে উঠল। ঘোর বিস্ময় কুয়াশার মতো ঘিরে ধরল চারপাশ থেকে। জাফরনের মতো শুভনীয় উষ্ণ লাজে পেলব মুখে ঘোর দুশ্চিন্তার ছাপ সুস্পষ্ট হয়ে উঠেছে। 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে বাস্টারটাকে আমার চাই। ভারী কণ্ঠে শব্দগুলো কর্ণগ্রহর পৌঁছে দানবীয় তীব্রতা ছড়িয়ে দেওয়ার আগে কটকট শব্দ তুলে লাইন বিচ্ছিন্ন হলো। লোকটার কপালে ভাঁজ আরো গভীর হয়ে উঠল। সে গম্ভীর নিঃশ্বাস ফেলে পিছনে ঘুরতে যাবে, তখনই ছুটে আসা ইমামা অসাবধানতার জন্য ধাক্কা খেল। কালো লেদার জ্যাকেট পরিশেষ লোকটার সুবলতি পুরুষ্ট হাতে সম্মুখের অংশে। গোধূলি রঙা চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে বেখেয়ালি দ্রুত গতিতে লোকটাকে সরি বলে ছুটে গেল গেটের দিকে। ইমামা গ্লাম্বার সামনে বাঁকিয়ে দ্বিগল বিস্ময়ের চাহনিতে লোকটা চেয়ে আছে ইমামার দিকে। ঠিক তখনই ভিতর থেকে উৎকীর্ণ কণ্ঠে মুখে ছুটে এলো ইব্রিয়াত। কিন্তু লোকটাকে দেখা মাত্রই তার পা হঠাৎ থেমে গেল। চোয়াল অবাক হয়ে ঝুঁকে পড়ল। অপরিচিতদের উচ্চতা আর জিম গড়া শরীর যেন সঙ্গে সঙ্গে দৃষ্টি কাড়ল। স্পষ্ট বোঝা যাচ্ছে সে দেশি নয়। গায়ের রং গমের মতো চাপা উজ্জ্বল, আর সবচেয়ে দৃষ্টিনন্দন হলো 2টি বাদামি চোখ। ইব্রিয়াত বেহায়ার মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এদিকে লোকটা ফোন কানে নিয়ে সরে গিয়ে সাইডে দাঁড়ালো। বিশ্রামহীন ফোনটা বারবার ড্রিম ড্রিম শব্দ করে চলছে। ইমামা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য।
অথচ কোথাও খালি অটো বা সিএনজি চোখে পড়ছে না। নিজের গাড়ি নিয়ে এসেছিল সে, কিন্তু এখন সেটা নিতে গেলে ইমান ওয়াসিম টের পেয়ে যাবে, যা সে একদমই চায় না। কারিবের দাফনের সাথে তিনি ব্যস্ত থাকা হয়তো এখনো বুঝে ওঠেননি যে ইমামা বাহিরে বেরিয়েছে। বুকের ভেতর অস্থিরতা, টিপ টিপ শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ একটি গাড়ি এসে থামলো তার সামনে। চমকে উঠে ইমামা দেখলো প্রফেসর আনাম। গ্লাস নামিয়ে তিনি শান্ত স্বরে বললেন, কোথায় যাবে? চলো, আমি ড্রপ করে দিচ্ছি। জড়তা কাজ করলেও ইমামা বেশিক্ষণ ভাবলো না। তাকে এখনই অফিসার মাহেশের সঙ্গে কথা বলতে হবে। সেদিন এত কথা হলেও নাম্বার নেওয়া হয়নি, নয়তো ফোনেই সব বলা যেত। কারিবের খুনের বিষয়ে জানানোটাই এখন সবচেয়ে জরুরি। সে গাড়িতে উঠতে যাচ্ছিল, তখনই ফোনটা আবার বেজে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে তেলে পুড়ে ভেসে এলো হুঙ্কার, ডোন্ট গো উইথ হিম। আই সেড ডোন্ট গো উইথ হিম। ইমামা জানে এটা সুরকার নয়, সুরকার কখনো ফোন করে না, আর তার শীতল কণ্ঠে এমন ঝাঁজও নেই। এই মুহূর্তে কিছু বলার অবস্থায় ছিল না ইমামা। ফোন কেটে দ্রুত গাড়িতে উঠে বসলো। অনবরত ঘাম ঝরছে, হাঁপিয়ে উঠেছে শরীর। এক ঝলক ইমামার উৎকণ্ঠিত মুখের দিকে তাকিয়ে প্রফেসর আনাম গাড়ি স্টার্ট দিলেন। সেদিন অফিসার মাহেশ একটি আশ্রমের ঠিকানা দিয়েছিলেন, জানিয়েছিলেন সেখানে তাকে পাওয়া যাবে। কেন একজন এত বড় অফিসার আশ্রমে থাকেন, সেটা প্রশ্নটা আর করা হয়নি ইমামার। ইমামার মাথায় একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কি শত্রুতা তার সঙ্গে সরকারের? কেন সে এমন হুমকি দিচ্ছে? সে ইমামার কাছে মানুষদের একে একে কেড়ে নিবে কেবল তাকে কষ্ট দেওয়ার জন্যই? কি কারিবের মতো নির্দোষ একটা ছেলেকে নির্মমভাবে মেরে ফেললো? কি চাইছে আসলে কি সরকার? চিন্তার জালে জর্জরিত হয়ে ইমামা এতটাই গভীর তলিয়ে গিয়েছিল যে খেয়াল করলো না অফিসার আনাম তার দিকে কাতর নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ি গিয়ে থামলো এক আশ্রমের সামনে। ইমামা তাড়াহুড়ো করে নেমে ভিতরে ঢুকতে গেল। অফিসার মাহেশের নাম বলতেই জানা গেল তিনি আশ্রমের পিছনের লোকে ধারা মাছ ধরছেন। এই নীরব একাকিত্বময় জীবনেই মাছ ধরা তার একমাত্র সঙ্গী। অবসরে তিনি সবসময় এই কাজে ডুবে থাকেন। ইমামাকে দেখে অফিসার মাহেশ খানিকটা অবাক হলেও কিছু বলার সুযোগ পেলেন না। ইমামা নিঃশ্বাস ফেলার ফাঁক না রেখে আজকের সব ঘটনা খুলে বলল। ফোনে মেসেজটাও দেখালো। মেসেজগুলো পড়লেই অফিসার মাহেশ কপাল কুঁচকে গেল। তার তীক্ষ্ণ দৃষ্টি ইমামার ভেতরটাকে কাঁপিয়ে তুলল। ইমামা কণ্ঠে কেঁপে উঠল, আপনারও কি মনে হচ্ছে আমার জন্যই কারিব মারা গেছে? অফিসার মাহেশ ধীরে বড়শি রেখে ঘাটে বসলেন। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বললেন, আপনার কোনো ফার্স্ট আছে মিস ইমামা? ইমামা মাথা নাড়ালো, না। পূর্বের কোনো প্রেম ঘটিত সম্পর্ক? না, আমার জীবনে ফার্স্ট লাভ এখনো আসেনি। বিষয়টা খুব অদ্ভুত নয়? আপনার কোনো অতীত নেই, নেই কোনো প্রণয় ঘটিত সম্পর্ক, অথচ দুজন সাইকো আপনার পিছনে লেগে আছে, আর তারা এতটাই ধূর্ত যে স্পেশাল ফোর্সও তাদের নাগাল পাচ্ছে না, ছুঁতে পারছে না। ইমামা মাথায় হাত চাপা দিয়ে অফিসার মাহেশের পাশে বসে পড়ল। ক্লান্ত ভেঙে পড়া সুরে বলল, আমি জানি না, আমি সত্যিই কিছু জানি না অফিসার। শুধু জানি কারিবের আত্মহত্যা করেনি, ভয় দেখিয়ে কেউ ওকে মারতে বাধ্য করেছে। আত্মহত্যা করার মতো ছেলে কারিব না। আমি জানি কার সাথে আমার এত বড় শত্রুতা, এটাও জানি না কেন সে এমনটা করছে। আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে অফিসার, সবকিছু। অফিসার মাহেশ ইমামার মনের অস্থিরতা বুঝতে পেরে এই প্রসঙ্গে এড়িয়ে গেলেন। প্রাইভেট নাম্বার দুটি শনাক্ত করা সম্ভব হয়নি, তবুও কল রুটের মাধ্যমে তাদের লোকেশন নিরূপণ করা গেছে। যদিও এটা শুধু একটি ক্লু, এক একভাবে তাদের ধরতে পর্যায়ে নয়। আপনার বর্ণনা অনুযায়ী সে সুরকার, তার লোকেশন বাংলাদেশ, আর অপর নাম্বারটির লোকেশন ইতালি দেখায়। ইমামা চমকে উঠে প্রশ্ন ছড়ে, ইতালিতে থাকে? অফিসার মাহেশ
অপর নিচ মাথা নাড়ালেন এবং সম্মিলিত দিয়ে বললেন। ইমামা গভীর ভাবনায় ডুবে গেল। ধীরে কণ্ঠে বলল, সে যাই হোক, আমার মনে হয় না সে আমার কোনো ক্ষতি করতে চাইছে, বরং সে এমন কিছু জানে যা আমি জানি না, আর সেটা প্রতিবার জানতে চাইছে আমাকে। অফিসার মাহেশ উত্তর দিলেন, সেটা হয়তো ডিএনএ টেস্ট রিপোর্ট এলেই বোঝা যাবে। ইমামা কপাল কুঁচকে আবার বলল, কিন্তু যদি ধারণা সত্যিও হয় তাহলে তার লাভটা কোথায়? অফিসার ঠান্ডা সুরে বলল, আপনার পরিচয় ফিরিয়ে দেওয়াই হয়তো তার লাভ। চোখ গেঁথে তাকালো ইমামা। কিন্তু কেন? মাহেশ মৃদু হেসে মাথা নেড়ে বললেন, ওটা কেবল সেই সাইকোটাই বলতে পারবে। আমরা কি কোনোদিন ওই সাইকোদের ধরতে পারবো না? পারবো। হাউ? মাহেশ ঠোঁট এক চিলতে রহস্যময় হাসি খেলে গেল। আই হ্যাভ এ প্ল্যান। ইমামা চুপচাপ তার দিকে তাকিয়ে থেকে মৃদু সুরে ফিসফিস করলো, অলসো আই হ্যাভ। ওরা চোখে চোখে কথা বলল। তারপর হঠাৎ করে দুজনকে হেসে উঠল। অফিসার মাহেশ ইমামার আরেকটু কাছে এসে বসলেন। ইমামা ভ্রু উঁচিয়ে তার দিকে তাকাতেই তিনি ভ্রু নাচালেন। ইমামা স্বাভাবিক হলো। জোরপূর্বক খানিকটা হাসি ফোটানোর চেষ্টা করে উষ্ঠপুটে অফিসার মাহেশ নিচু গলায় বললেন, আশা করি 2 ডিলে 2 পাখি মরবে এবার। ইমামার হাসি পেল, তবে সে হাসলো না। হঠাৎ গম্ভীর হয়ে জানতে চাইলো, একজনের ইনফরমেশন চেয়েছিলাম যে, ওই বিষয়ে একটু জানা গিয়েছে? অফিসার ফানিতে আবারও বর্ষি ছাড়লেন। অত্যন্ত গুরু গম্ভীর ভঙ্গিতে মাছ ধরতে ধরতে নিরেট ঠান্ডা গলায় বললেন, সেদিন পার্টি থেকে কার্যকর কিছুই ফেলেনি। ইতালি থেকে আসা ভিআইপি অতিথিদের সবাই ছিল আন্ডারগ্রাউন্ডের জগতের ভয়ঙ্কর সংগঠনগুলোর সঙ্গে যুক্ত। বিশেষ নিরাপত্তা এড়ালে তাদের আনা হয়েছিল, অথচ প্রাইভেসির অজুহাতে স্বরাষ্ট্রমন্ত্রী অতিথিদের লিস্টে তো দূরের কথা, সিসিটিভি ফুটেজ আমাদের দেয়নি, শুধু একবার তদন্ত স্বার্থে দেখতে দেওয়া হয়েছিল। তবুও গুপ্তচরদের সূত্রে জানা যায় তারা পরের দিন ভোরেই প্রাইভেট জেট করে ইতালি ফিরে গেছে। আর সেই অতিথিদের ভেতরে ছিল ইতালির সবচেয়ে প্রভাবশালী নাম, ড্রাগন গ্রুপের লিডার। আপনার বর্ণনা ও ফিড অনুযায়ী কেবল তারই বৈশিষ্ট্য মিলে আছে। ইমামা চমকে উঠল। তার নাম? ইন্ডাস্ট্রিতে সবাই তাকে চেনে আর কে নামে। আন্ডারগ্রাউন্ডের সে পরিচিত মাফিয়া হিসাবে, যার সাম্রাজ্য সে ড্রাগন লিডার, আর শত্রুরা তাকে ডাকে ব্লাডি বিচ। একজন মানুষের এতগুলো নাম, তার আসল পরিচয় কি? অফিসার মাহেশ ঠান্ডা হাসলো। ওটা কেবল সেই বলতে পারবে। মানে, তার প্রকৃত পরিচয় কেউ জানে না? ঠিক তা নয়, যতটুকু জানার অনুমতি দেওয়া হয়েছে ততটুকুই আমরা জানি। যেটা আড়ালে রাখা হয়েছে সেটা জানতে দেওয়া হয়নি। তাই তার আসল পরিচয় আজও অন্ধকারে রয়ে গিয়েছে। কিছুক্ষণ চুপ থেকে ইমামা হঠাৎ জিজ্ঞেস করলো, গুগলে কোনো ছবি নেই? অফিসার মাহেশ এবার কণ্ঠ নামিয়ে বলল, অনলাইনে ছবি কেবল তারাই রাখে যারা নিজেকে প্রকাশ করতে চায়। কিন্তু সে একবারেই অদৃশ্য মানুষ। সবাই তার নাম জানে, তার ক্ষমতার গল্প জানে, শত্রুরা তার ভয়ে কাঁপে, কিন্তু বাস্তবে কে সে তা আজও কেউ জানে না। অদ্ভুত। একদমই নয়। অনেকেই আছে যারা নিজেকে সামনে আনতে বা জাহির করতে পছন্দ করেন না। একটু খোঁজ নিলেই দেখা যাবে আজও বহু শীর্ষস্থানীয় কোম্পানি আছে যাদের সুনাম ও র্যাঙ্কিং এ বিশ্বমানে, কিন্তু মালিকদের ব্যক্তিগত কোনো তথ্য প্রকাশ নেই। একইভাবে আন্ডারগ্রাউন্ডের দুনিয়াও অসংখ্য মাফিয়া ডন আছে যাদের নাম শহর কাঁপে, অথচ তাদের মুখ দেখাই যায় না। ইমামা এবার একবারেই নিশ্চুপ হয়ে গেল। সবকিছু আরো বেশি রহস্য আচ্ছন্ন হয়ে ধোঁয়াটে হয়ে উঠল ক্রমে। তার ভাবনার সুতো হঠাৎ ছিঁড়ে গেল। অফিসার উচ্চ স্বরে, বড় সড় এক মাছ ধরা পড়েছে বড়শিতে। মাছটাকে রেখে হাত মুছে অফিসার আকস্মিক ভাবে এগিয়ে এলো ইমামার দিকে। তারপর হঠাৎ এমন ভঙ্গিতে তাকে জড়িয়ে ধরল, যদিও শরীরে স্পর্শ করলো না।
তবে এতটাই কাছে এলো যাতে করে লোকের অপর প্রান্তের দেওয়ালে ওপাশে দাঁড়িয়ে থাকা ব্ল্যাক মাম্মার লোকটা কিংবা আশ্রমের পিছনে সিসিটিভি ব্যাক করে ইতালি বসে স্ক্রিনে তাকিয়ে থাকা লোকটা, দুজনের কাছেই মনে হয় অফিসার সত্যি ইমামাকে আলিঙ্গন করেছে। ব্ল্যাক মাম্মা বসে থাকা লোকটার হাতে রগগুলো তীব্র ক্রোধে ফেটে লাগলো একই দৃশ্য অবলোকন করে। বা হাতের পিঠে খঞ্চিত ভয়ঙ্কর সাপের ট্যাটুটি যেন রক্তিম রুশে জীবন্ত হয়ে উঠতে চাইছে। অন্যদিকে স্ক্রিনে ওপাশে ইতালি বসে থাকা লোকটার সমুদ্র নীল চোখ দেখে ঝরে পড়তে লাগলো অগ্নিশিখার দহন। ইমামা বিদায় নিয়ে পা বাড়াতেই পিছন থেকে ডাক ভেসে এলো, হেই বিউটিফুল। ইমামা ঘুরে দাঁড়ালো, ধীরতাপূর্ণ কণ্ঠে বলল, ইটস ইমামা। অফিসার মাহেশ হাত চেপে এক চিলতে হাসলো। হাসতেই গালের টিম্পল যেন সৌন্দর্য বিস্তরের খেয়াল মেতে উঠল। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মাথায় চুল চুলকাতে হেসে বলল, উপস, সরি ইমামা। ইমামা ঠান্ডা সুরে আবারও বলল, মিস ইমামা, আমার না বন্ধু না, আত্মীয়। মাহেশ চোখ টিপে জবাব দিল, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার সুযোগ আছে? শাট দ্য ফাক আপ অফিসার আবারও হেসে উঠল। তারপর হঠাৎ গম্ভীর ভঙ্গিতে বলল, জাস্ট কিডিং। আপনার সেই ফেভারিট রাইটারটা কি জানো নাম? কালভিয়ান কহিল, হ্যাঁ, সে কে? ওকে নিয়ে কাল একটু রিসার্চ করলাম, দেখলাম গত 2 বছর তার একটাও নতুন বই বের হয়নি, অথচ নেটে তার বই নিয়ে তুমুল আলোচনা। পাঠকেরা পাগলের মতো অপেক্ষায়, তবুও তার দেখা নেই। বেস্ট সেলার অ্যাওয়ার্ডস শো তেও দেখা যায়নি। হঠাৎ করে গায়েব হয়ে গেল এত বড় লেখক, কেমন অদ্ভুত না? হ্যাঁ, বিষয়টা আমাকেও ভাবাচ্ছে। আমাকেও। আচ্ছা, কাল দেখা হবে তবে। আশ্রম থেকে বেরিয়ে ইমামা দেখে পেল প্রফেসর আনাম এখনো দাঁড়িয়ে আছে। ইমামাকে দেখা মাত্র উনি এগিয়ে এলেন, বললেন, ইমামা, লেট মি ড্রপ ইউ। ইমামা কঠিন সদাতেজির মুখে বলল, আই ক্যান ম্যানেজ। হোয়াটের? ইমামার হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বলল, একজন টিচার আর রেস্টুরেন্টের মধ্যে যোজন দূরত্ব থাকে। আশা রাখছি সেটুকু দূরত্ব আপনি বজায় রাখবেন। প্রফেসর আনাম চোখ মুখে ব্যথা ফুটে উঠল। তিনি আহত কণ্ঠে বললেন, আমি তোমাকে ভালোবাসি ইমামা। ইমামা চোয়াল শক্ত, কণ্ঠ কঠোরতা। আমি আপনাকে ভালোবাসি না স্যার, বিষয়টা আপনি আগেও আমি আপনাকে ক্লিয়ার করেছি। প্রফেসরের ব্যর্থতা ফুটে উঠেছে, দু চোখ সজল হয়ে আসে। আমার মন কেন মানে না ইমামা, বলতে পারবে? সে যেন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। তাকে প্রলজ্জিত করা হচ্ছিল, কারণ অনিয়ন্ত্রিত মন নিজেকে ধ্বংস করার আগে আপনাকেও গন্ডগোল করতে পারে। শক্ত গলায় কথাগুলো বলে সিএনজিতে উঠে চলে গেল ইমামা। প্রফেসর আনাম ভেজা দৃষ্টিতে তাকিয়ে থাকে ব্যস্ত রাস্তার দিকে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে। ক্লান্ত শরীর টেনে রুমে ঢুকলো ইমামা। আশ্রম থেকে এসে গিয়েছিল কারিবের কবরস্থানে, সেখানেও কেউ তার সঙ্গে কথা বলেনি। ফিরে এসে ফোনটা দেখলো, না, কোনো নাম্বার থেকে কল বা মেসেজ আসেনি। জামা কাপড় হাতে নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল সে। এই বাস্তবতার অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে তার চাই একটা লম্বা ঘুম, আর তার আগে দরকার গোসল। সিল্কের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমামা। চোখের সামনে ভেসে ওঠে তাদের স্মৃতিমাখা দিনগুলো, কারিবের হাসি মাখা মুখ। এই দুনিয়ার সময়ের সাথে সাথে গুরুত্ব হারিয়ে যায়, কেউ কারোর কাছে আর সেই সময় দিতে মতো থাকে না। অথচ ইমামা পেয়েছিল 60টা বছর ধরে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই নির্দোষ ছেলেটা তাকে প্রথম দিনের মতনই গুরুত্ব দিয়েছিল। অথচ আজ তার কারণেই ছেলেটা মরতে হলো। ইমামার হাতে ধরা ছিল ছোট্ট সাদা একটা ফুল। হঠাৎ হাত ফসকে তা বাথটবে পড়ে গেল। মুহূর্তেই ফুলটা গেল গলে পানির সাথে। বিস্ময়ে আতঙ্ক উঠল ইমামা। দ্রুত ছুটে গিয়ে বারান্দায় গেল, আরো 2টো ফুল এনে বাথটবে ফেললো।
কিন্তু একই ঘটনা ঘটলো, ফুলগুলো মুহূর্তেই গলে গেল। বুকটা কেঁপে উঠল ওর। তবে কি কেউ বাথটবের পানিতে অ্যাসিড ঢেলে রেখেছে? অস্থির হাতে ট্যাপ চালিয়ে বাথটবে ফ্ল্যাশ করে দিল ইমামা। নতুন করে পানি ভরে দেখলো এবার আর তেমন কিছু ঘটলো না। তবুও তার ভিতরে কেমন অদ্ভুত অশনি আশঙ্কায় ভারী হয়ে উঠল। ইমামা ভয়ে কাঁপতে কাঁপতে শাওয়ার নিয়ে রুমে ফিরল। বুকের ভেতরে তখনও হিম হয়ে আছে। মুখ সিরাম মাখতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি মনে করে এক ফোঁটা সিরাম বেডশিটের উপর ফেললো। মুহূর্তে বেডশিটের কাপড়টা পুড়ে গেল। ধোঁয়া উঠতে লাগলো। আতঙ্কে উঠে হাত কাঁপতে লাগলো ওর থরথর করে। শিশাটা হাত থেকে ছিটকে সোফার উপর পড়তেই সঙ্গে সঙ্গে সোফার কাভারও ঝলসে গেল। ঠিক তখনই ইমামার ফোন বেজে উঠলো। কাপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সেই ভারী কণ্ঠের ফিসফিস, বলেছিলাম তুমি মুক্ত স্বাধীন পাখি, কিন্তু তোমার আকাশ আমার খাঁচা। মালিকের কথার অবাধ্য হয়েও না, সুখ পাখি ঝলসে যাবে একবারে। আমি মানুষটা একটু ভালো নই, আই রিপিট ঝলসে যাবে। আমি মানুষের জাতের মধ্যে না পড়লেও এক কথার মানুষ।